ট্রাম্পও মনে হচ্ছে একটা এক্সিট চাচ্ছে সে। এক্সিটটা কি? নেগোসিয়েশন। নেগোসিয়েশন হতে পারে কি হবে? ইরান শর্ত দিয়েছে কিন্তু। আমাদের অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে, নিউক্লিয়ার বোমার ক্ষেত্রে অযাচিত কোনো শর্ত দেওয়া যাবে না। যা ধ্বংস করেছ তা ফিরিয়ে দিতে হবে। নতুনভাবে আবার কোন এক আক্রমণ করবেন না। এই যে ৩ টা মৌলিক শর্ত দিচ্ছে কিন্তু সে। এখন ট্রাম্প কি এগুলো মানবে? হুম, যেহেতু শর্ত শুরু হয়েছে দেওয়া, বলা হচ্ছে যুদ্ধ থেমে যাবে, ট্রাম্প বলেছে। তাহলে একটা ইতিবাচক দিকে যাচ্ছে কিন্তু। আমারও বিশ্বাস এটা বেশিদিন চলবে না। কারণ বিশ্ব সংসার তোলপাড় হয়ে যাচ্ছে কিন্তু। যুদ্ধ মানেই তো ধ্বংস। এখন আমেরিকা যেটা মনে করেছিল যে যুদ্ধে হয়তো ইরান এতদিন টিকবে না। এবং আমেরিকা ইরানের বিভিন্ন নেতাকে হত্যা করল, জনগণ হত্যা করল, অনেক ধ্বংস করল। এত কিছু করার পরে যখন দেখা গেল যে ইরানের যে মিসাইল, মিসাইলের এত প্রকারভেদ ১, ২, ৩, ৪, ৫ বিভিন্ন প্রকারভেদ, বিভিন্ন স্তর। এই মিসাইলগুলো কিভাবে তারা সংগ্রহ করেছিল, কোথায় রেখেছিল, এগুলো আস্তে, আস্তে বেরিয়ে আসতেছে কিন্তু। এবং ইরান দীর্ঘদিন ধরে কিন্তু এই সামরিক যে সরঞ্জাম, এটা তারা রেখেছে। বিপ্লবী গার্ড যেটা আছে, সেটা কিন্তু একটা ভিন্ন সামরিক বাহিনী আরেকটা কিন্তু এটা ভিন্ন একটা অবদান, একটা অবয়ব। এটা যখন একটা প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমরাও দেখে দেব। এবং দেখে দেওয়ার ক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকা তাদের নিজস্ব যে সমস্ত অ্যাপারেটাস ছিল, যে শক্তি বিভিন্ন অংশে তারা প্রয়োগ করল। প্রয়োগ করার পরেও দেখা গেল ইরান থামে নাই। থামে নাই। এই না থামার কারণ হচ্ছে ইরানের অস্ত্র ভান্ডার এবং তার রণকৌশল। এই রণকৌশল অস্ত্র ভান্ডার এটা এখন ইদানিং এটা এতটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এখন তারা কি করল? বিকল্প একটা কূটনৈতিক চাল তারা করল, ওয়ার পলিসি। তারা সেটা করে মধ্যপ্রাচ্যে আমেরিকার অনেকগুলো ঘাঁটি আছে এবং কাতারে তো সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার সে। এখন যখন ইরান তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে ওই সমস্ত জায়গায় তারা মিসাইল আক্রমণ করা শুরু করল এবং তারা অভেদ্য অবস্থায় এগুলো করল। তারা বিভিন্ন জাহাজ, বিভিন্ন মানে নৌ সম্পদ ধ্বংস করল। তখন আমেরিকাও চিন্তা করা শুরু করল যে ঘটনাটা কি? আমরা তো এটা মনে করতে পারিনি। ইসরায়েলও কিন্তু কিছুটা থেমে গেল। থেমে মানে মানসিকভাবে তারা কিছুটা বেসামাল হয়ে গেল। ট্রাম্প বলল, "যুদ্ধ বেশিদিন চলবে না। আমরা যুদ্ধ চলবে না। আমরা শীঘ্রই এটাকে জয় করব।" অর্থাৎ ট্রাম্প তো একটা একরোখা লোক। উনি কখনো পতনকে স্বীকার করতে চান না, পরাজয়কে স্বীকার করতে চান না। উনি ধ্বংসের মধ্যে কিন্তু হাসতে চান। তার মৌলিক বৈশিষ্ট্য। কিন্তু এই ব্যাপারটাতে আছে এখন কি হবে? ধ্বংস প্রতিনিয়ত হচ্ছে কিন্তু। বিশ্ব অর্থনীতির মধ্যে কিন্তু চাপে পড়ে গেছে। এবং এই চাপটা এত বেশি হয়ে গেছে হরমুজ প্রণালী, যেটা একমাত্র এখান থেকে বিশ্বের ২০% তেল, বিভিন্ন প্রকারের তেল এখান দিয়ে জ্বালানি যেটা বলে তেল, এখান দিয়ে সরবরাহ করা হয়। হরমুজ প্রণালী। এটাকে ইরানের নিয়ন্ত্রণে। ইরান বলেছে হরমুজ প্রণালী দিয়ে যদি আমেরিকা এবং ইসরায়েল বা তাদের কোন চিহ্নিত গোষ্ঠীর কোন জাহাজ এখান দিয়ে যায়, সাথে, সাথে সেটা মিসাইল দিয়ে আক্রমণ করা হবে। ১ম এটা হালকা মনে করলো, এখন আমেরিকা মনে করতেছে যে না, আক্রমণ করে দিবে। এই ভয়ে কিন্তু আমেরিকা এখন এখানে কাজ করতে পারছে না। আবার এটাও বলে দিছে চীন, বাংলাদেশ, ভারত আরো যা দেশগুলো আছে সেই সমস্ত দেশের ক্ষেত্রে যে দেশগুলো যুদ্ধে জড়িত না সেখানে চলে যাবে কিন্তু। এত কিছুর পরেও কিন্তু ট্রাম্প চেষ্টা করল হরমুজ প্রণালীটা দখল করার জন্য। জাপানকে বলল, তার ত্রিপলি উভয়যান যেটা আছে সেটা বলল, "এটা যাও।" সে ইউরোপকে রিকোয়েস্ট করল, ন্যাটোকে বলল, বিভিন্ন দেশকে বলল। কোন দেশই কিন্তু আনুগত্যিক সাড়া দেয়নি। তাদের একটাই বক্তব্য, আমেরিকার এই যুদ্ধ কেন, কি জন্য হলো এটা আমাদের সাথে আলোচনা করা হয়নি। আদৌ এই যুদ্ধ দরকার ছিল কিনা আমরা বুঝি নাই। যেহেতু আমাদের সাথে সম্মতি ছাড়া, যোগাযোগ ছাড়া সে একতরফা করেছে এবং আমেরিকা যদি একতরফা কোন কাজ করে তার নিজের ইচ্ছায়, সেখানে আমরা পার্টিসিপেট করব কেন? এই দায়িত্ব তো তার। এই জিনিসটা কিন্তু এবার খুব স্ট্রংলি হয়েছে। জার্মান বলে দিছে, ফ্রান্স বলে দিছে, সুইজারল্যান্ড বলে দিছে, ডেনমার্ক বলে দিছে। এখানে কিছুটা তিনি বেসামাল হয়ে গেছেন। এবং তিনি কি বলতেছেন? এই ন্যাটোর দেশগুলি কাওয়ার্ড। আপনি যতই কাওয়ার্ড বলেন, এটা আপনার শান্তি। নির্লজ্জ কাওয়ার্ড বলতেছে সে। এটা কাওয়ার্ডে কিছু আসে যায় না। তারা বলছে আমরা যাব না। ইভেন শেষ পর্যন্ত ব্রিটেনও বলল, স্টারমার্ক বলে দিল, আমরা এই যুদ্ধের সাথে সম্পৃক্ত হব না। শেষ পর্যন্ত কিন্তু স্টারমার্ক কিছুটা সম্মতি দিয়েছে তাদের বেস গুলো ব্যবহার করার জন্য। এদিকে আবার রাশিয়া, যেটা ছিল ব্রিটিশ, একটা ব্রিটিশ আছে, ব্রিটিশ এখানে আমেরিকার কাছে দিয়ে রাখছে। এখানে ৪,০০০ কিলোমিটার দূরে কিন্তু এটা। এখানেও কিন্তু ইসরায়েল, এই ইরান, এখানেও কিন্তু মিসাইল টেস্ট করতেছে। অর্থাৎ ইরানের কথা হলো, যেই সমস্ত দেশগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে আমেরিকার সহযোগিতা করতেছে, ইসরায়েলকে সহযোগিতা করতেছে, সেই দেশগুলোর স্থাপনাগুলো আমরা একা করব।
কারণ তাদের এই সমস্ত না থাকলে আমাদের মতো অবিচার হতো না। এই যে একটা জিনিস দাঁড়ালো যে আমরা শুধু আমেরিকা না, আমেরিকা তো আটলান্টিকের ওপারে, বহু দূরে তো এটা। আমেরিকা ওপার থেকে এসে এপারে মাতব্বরি করতেছে, দাদাগিরি করতেছে। মধ্যপ্রাচ্যের তেলের সাম্রাজ্যকে সে কামাইছে। পেট্রোডলারটা, পেট্রোডলার যেটা ১৯৭৪ সালে সৃষ্টি করা হয়েছিল, এই কুয়েতের যুদ্ধের সামনে রেখে কিনতে হয়েছিল বেশি মেইনলি। এখন এই সুযোগটা তারাও দেখতেছে যদি আজকে আমরা যদি আমেরিকার প্রতি চলে যাই, আমরা ধ্বংসের দিকে যাচ্ছি তো। হুম, সৌদি আরব চিন্তিত, কাতার চিন্তিত, ওমান চিন্তিত। এই যে ডাইমেনশনটা, এই ডাইমেনশনটা কিন্তু নিঃসন্দেহে তেলের ক্ষেত্রে কিন্তু আমদানি রপ্তানিতে বিরাট একটা বিপ্লব সৃষ্টি করেছে। এই ক্ষেত্রে স্বভাবত কারণেই যদি জাহাজে প্রবলেম হয়ে যায়, তাহলে তো ধরেন খাদ্যদ্রব্য প্রবলেম হবে, ব্যবসা-বাণিজ্যে প্রবলেম হবে এবং এটাকে কিন্তু সহজে এটা মিনিমাইজ করা সম্ভব না। এবং ট্রাম্পকে দমন করা কিভাবে করা যায়, সেটি এখন মুখ্য বিষয়। এমনকি ট্রাম্প চীনের শি জিনপিং এর সাথে আলাপ করেছেন। রাশিয়া পুতিনের সাথে আলাপ করেছেন। কিন্তু তিনি কাঙ্ক্ষিত কোনো সমর্থন পাননি। তারাও মনে করতেছেন অযাচিতভাবে ইরানের উপর আক্রমণ করা হয়েছে। ইরানে কি আছে না আছে বা কি থাকবে, কি নিউক্লিয়ার থাকবে, থাকবে না। এটা নিয়ে এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা এইজন্যই আমেরিকা মূলত ইসরায়েলকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, যে ইসরায়েলের সাথে তার কি সম্পর্ক? ইসরায়েলের কোন কথাই সে মানা করতে পারতেছে না। অর্থাৎ আমেরিকাতে জায়নিস্ট যে গ্রুপগুলো আছে, যে লবিগুলো আছে, অস্ত্র ব্যবসায়ীরা, বিভিন্ন বড় ব্যবসায়ীরা, তার মিডিয়াগুলো আছে, তারা কিন্তু বাধ্য করতেছে ট্রাম্পকে তার এই সমস্ত কাজ করার জন্য। ট্রাম্পের সাথে সিনেটেরও কিন্তু একটা দ্বিমত শুরু হয়ে গেছে। সিনেট কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলছে যে এইভাবে বল্গাহীনভাবে একজন প্রেসিডেন্টকে যুদ্ধের ক্ষমতা দেওয়া যায় না। আলোচনা চলছে। মিডিয়া তো আছেই, সিভিল সোসাইটি সবাই কিন্তু এই যুদ্ধের বিপক্ষে চলে গেছে। প্রাক্তন প্রেসিডেন্ট ৪ জন তারাও বিপক্ষে চলে গেছে। কারণ তারা বুঝতে পারতেছে কি যেমন সিআইএ, এফবিআই বিভিন্ন কাউন্টার এজেন্সি যারা চিফ ছিলেন বা আছেন, তাদেরও প্রশ্ন ইরান তো আমেরিকার প্রতি থ্রেট ছিল না। তো কেন আমরা একটা পারসিভ করলাম সামরিক থ্রেট? এই থ্রেটটা কিন্তু এখনো থ্রেট আছে কিনা এটা নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে। ইতিমধ্যেই কিন্তু ন্যাটো ইরাক থেকে তার সৈন্য সামন্ত সব ফিরিয়ে নিচ্ছে কিন্তু। তারা কোন যুক্তি খুঁজে পাচ্ছে না কিন্তু। এই সমস্ত বিবেচনা করতে গেলে মনে হয় যদি ইরানের কাছে অস্ত্র থাকে আরো চালায় রাখার মতো হুম। ১-২ মাস তাহলে যুদ্ধ প্রলং হবে। আর যদি আমেরিকা মনে করে যে এই সমস্ত কাজে যে আমার আচ্ছা, তো জনাব ভাই, একটা বিষয় বলি, যেটা ইরান তারা বলেছিল যে তাদের কাছে এত অস্ত্র আছে যে তারা 5 বছর পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে পারবেন। এটা মেবি বলেছিলেন ইরানের যিনি নিরাপত্তা প্রধান রয়েছেন, যাকে হত্যা করা হয়েছে অলরেডি। উনি বলেছিলেন যে তাদের কাছে যেই অস্ত্র রয়েছে দৈনিক যদি 100 বা 150 করেও আক্রমণ চালায়, তারপরে তারা 5 বছর চালিয়ে যেতে পারবেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে বলে আসতেছেন যে যুদ্ধটা দীর্ঘায়িত হবে না, কিন্তু দীর্ঘায়িত হবে না বলে বলেও আজকে প্রায় 22 দিনের মতো হয়ে গেছে। তো এই যুদ্ধের আসলে আহ শেষটা কি অনেক দীর্ঘ সময় পর্যন্ত চলবে কিনা? এখানে দেখেন মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ আরো প্রায় ৬-৭ টা দেশ তারা মিটিং করতেছে কিন্তু যুদ্ধ থামানোর ব্যাপারে কেমনে কি করা যায়। কারণ তারা তো সরাসরি আক্রান্ত হচ্ছে। যেমন হ্যাঁ, ইনস্টলেশন তো ধ্বংস হয়ে যাচ্ছে। তেলের সাম্রাজ্যতে বিপ্লব একটা ভাটা দেখা দিবে। তারাও চেষ্টা করতেছে কি করা যায়। তারা কি করা যায়? এখন সৌদি আরব যদি জড়ায় যায়, পাকিস্তান বলেছে, সৌদি আরবের সাথে আমাদের চুক্তি আছে। সেক্ষেত্রে আমরা আমাদের আণবিক শক্তিটা সৌদি আরবের সাথে আমরা ইউজ করব। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু হুম, পাকিস্তান আণবিক থ্রেট দিয়ে দিছে কিন্তু। যেটা আমেরিকাও দেয়নি কিন্তু চিন্তা করবেন। ওদের উত্তর কোরিয়াও বলেছে, আমরাও আছি তার পাশে। এখন পাকিস্তান যে কাজটা করতেছে, এটা সম্পূর্ণ একটা ভিন্ন স্বার্থের খেলা কিন্তু এখানে। এখন মুসলিম রাষ্ট্র লেগে যাচ্ছে কিন্তু দেখেন খেয়াল করবেন। এই ক্ষেত্রে হুম, আলোচনা কে করবে? মধ্যস্থতা কে করবে? এটি করতে পারে হয় পুতিন বা শি জিনপিং। তারাও তো তাদের দৃষ্টিকোণ থেকে জিনিসটা দেখছে যে আমেরিকার শক্তিটা যে লুপ্ত হোক না কেন। দেখা যাক তার কাছে কি আছে। আমরা বুঝতে দেন। এই যে রাডার সিস্টেম বলে যেটা বা বিভিন্ন টেকনিক যেগুলো আছে, এগুলো কিন্তু ইতিমধ্যেই ধরা পড়ছে যে কার কি আছে না আছে। আমেরিকার কাছে আসলে কি আছে না আছে, এটা আমরা ধারণা করতে পারি। আমরা জানি না। আমরা যে বলতেছি যে সে বলছে ৫ বছর যুদ্ধ করবে। সে যদি ৫ বছর করে, আমেরিকা তো ৫ বছর লাগবে না। হুইমসিক্যালি কাজ করে ফেলতে পারে সে। ইসরায়েল কাজ করে ফেলাতে পারে কিন্তু। এখন আমরা কিন্তু ওই চিন্তা করতেছি যে আণবিক বোমা বা নিউক্লিয়ার বোম যদি কোন ইউস করার থ্রেট চলে আসে, সেই ক্ষেত্রে যুদ্ধ বেশি দিন চলবে না। এখন হুম, আসে, আমেরিকা কি চাচ্ছে? ট্রাম্পও মনে হচ্ছে একটা এক্সিট চাচ্ছে সে। এক্সিট টা কি? নেগোসিয়েশন। নেগোসিয়েশন হতে পারে কি হবে? ইরান শর্ত দিয়েছে কিন্তু। আমাদের অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে নিউক্লিয়ার বোমার ক্ষেত্রে অযাচিত কোন শর্ত দেওয়া যাবে না।
যা ধ্বংস করেছ তা ফিরিয়ে দিতে হবে। নতুনভাবে আবার কোন এক আক্রমণ করবেন না। এই যে ৩ টা মৌলিক শর্ত দিচ্ছে কিন্তু সে। এখন ট্রাম্প কি এগুলো মানবে? যেহেতু শর্ত শুরু হয়েছে দেওয়া, বলা হচ্ছে যুদ্ধ থেমে যাবে, ট্রাম্প বলেছে, তাহলে একটা ইতিবাচক দিকে যাচ্ছে কিন্তু। আমারও বিশ্বাস এটা বেশিদিন চলবে না। কারণ বিশ্ব সংসার তোলপাড় হয়ে যাচ্ছে কিন্তু। সবচেয়ে বড় কথা হলো যেটা অতীতে হয় নাই, আচ্ছা, মধ্যপ্রাচ্যের ইরানের একটা শর্ত মেবি এইটাও ছিল যে ইরানের উপর যতগুলো মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে সেগুলোকে তুলে নেওয়া বা শিথিল করা, এবং আজকে ইরান অয়েল বিক্রি করতে পারবে সেটার নিষেধাজ্ঞাটা আমেরিকা শিথিল করে নিয়েছেন। তো করেছে। বাকিগুলোকে আসলে মেনে নেবে বলে মনে হয়। বাকিগুলো যদি শোনেন, বাকিগুলি হয় কি দাবি আপনি করতে পারেন। কিন্তু এগুলো আবার আমেরিকার পক্ষে মানা তো অসম্ভব। তারও তো একটা বৈদেশিক হুম। পলিসি আছে। তারও তো পেন্টাগন একটা পলিসি আছে। কোন দেশের সাথে সে কখন আক্রমণ করবে, কখন বুঝাই দিবে, কখন তার ইকোনমিক স্বার্থটা হবে যায়। ইকোনমিক স্বার্থ হিউম্যানিস্টিক পলিসি কি হবে? এটা তো এমনি হয় নাই। এখানে একটা বিরাট প্ল্যান থাকে কিন্তু। সেই প্ল্যানগুলো আমেরিকার সরকার যারা আসে তাদের সাথে সম্পৃক্ত হয়, বাস্তবায়ন করে। এখন পেন্টাগনেরও তো একটা প্ল্যান আছে। কোন দেশগুলো মাথাচাড়া দিতে পারে, থ্রেট হতে পারে ব্যবসা-বাণিজ্যে, তারা সেভাবে কাজ করবে কিন্তু। ইরান কিন্তু যদি এই পর্যায়ে ছেড়ে দেয়, এটাও সে ছাড়বে না কিন্তু। কারণ সে জানে যে ভালো করে ইরানকে যদি আমি এই মুহূর্তে ছেড়ে দেই বা আমি যদি পরাজয় বরণ করে নিতে চাই, তাহলে ভবিষ্যতের জন্য খারাপ হবে। সেও প্রমাণ করার চেষ্টা করবে এবং এই ক্ষেত্রে কিন্তু আমেরিকা আবার কিন্তু এটা মেনে নিবে। আমেরিকা যখন দেখবে যে আমেরিকান সুপিরিয়রিটি চরম বিপর্যয়ের মুখে আছে, তখন কিন্তু যেকোনো ঘটনা ঘটে যেতে পারে। এবং জাপানের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলার সময় কিন্তু ট্রাম্প বলেছে, স্মরণ করে দিয়েছে ওই হিরোশিমা নাগাসাকি সম্পর্কে। ব্যাপারটা খুবই কিন্তু উদ্বেগের ব্যাপার কিন্তু। ট্রাম্প যখন দেখবে যে ভয়ংকর কিছু হতে যাচ্ছে, তখন কিন্তু এই সমস্ত যুক্তি আর টিকবে না কিন্তু। কারণ ট্রাম্প এমনি যুক্তি মানে না। যুক্তি মানে না। এগুলো যদি দেখেন, তখন আপনাকে বলা যাবে যে যুদ্ধ থেমে যাবে এটা সবাই আশা করতেছে, বিশ্বাস করতেছে। কিন্তু থেমে যাওয়ার যে প্রোটোকল গুলো, যে নিয়মকানুনগুলো বা যে মধ্যস্থতাকারী কে হবে, এখনো কিন্তু স্পষ্ট হয়নি। ট্রাম্পের প্রতি কিন্তু চীনেরও বিশ্বাস নাই, পুতিনেরও বিশ্বাস নেই। ট্রাম্পকে কেউ বিশ্বাস করে না। কারণ যেকোনো মুহূর্তে যেকোনো লোককে সে বলতে পারে, "ইউ আর ব্লাডি চ্যাম্প।" ইউরোপকে কি বলে দিছে? কাওয়ার্ড বলে দিছে। আমি যখন স্টারমারকে বলছে সে কাওয়ার্ড, ভীরু। যদিও সেখান থেকে দিছে বিভিন্ন ঘাঁটি। এখন সে কোথাও তো ঘাঁটি রাখতে পারতেছে না। ঘাঁটি রাখার তো সমস্যা কেন? ঘাঁটিওয়ালা দেশ তো ইতিমধ্যে ইরানে আক্রমণ করতেছে। এইটা একটা নতুন চ্যালেঞ্জ কিন্তু। এই চ্যালেঞ্জে পেন্টাগনের পলিসি মেকাররা, আমেরিকান অর্থনীতিবিদরা, রাজনীতিবিদরা কিভাবে রিঅ্যাক্ট করবে কংগ্রেস দেখার ব্যাপার। আমার যেটা মনে হয় একটা পলিসি বেরোবে এখানে যে আমেরিকা হারবেও না, জিতবেও না। ইরান হারবেও না, জিতবে না। ঠিক এর মাঝামাঝি যেটা হবে সেটি হবে। এবং ইরান কিন্তু বলেছে ইতিমধ্যে তারা বলে বিভিন্ন সোর্সে জানা যাচ্ছে। বিভিন্ন সোর্স, কিছু মিথ্যা সোর্স, কিছু সঠিক সোর্স, কিছু গুজব যে ইরান ইতিমধ্যেই নিউক্লিয়ার বোম বানানোর পর্যায়ে এসে গেছে। এবং তারা কিন্তু যেকোনো সময় ঘোষণা দিতে পারে। অর্থাৎ তারা ঘোষণা দেওয়া মানেই মধ্যপ্রাচ্যের কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার অটোমেটিক্যালি গন্ডগোল হয়ে যাবে কিন্তু। তার বক্তব্য হলো ইসরায়েলে যদি থাকে, আমার থাকবে না। আমেরিকার বলেন, ইসরায়েলকে বলেন, তার যে নিউক্লিয়ার পাওয়ার সে ডিসমেন্টল করে দিতে বলেন। আমিও দেব। কিন্তু এক আমার হবে না কিন্তু। এখন কিন্তু ইরান এই একটা স্টেজ চলে আসছে, বার্গেনিং পাওয়ারটা বেড়ে গেছে। আমি যদি জিরো হই সেও জিরো হবে। আমি হিরো হলে সেও হিরো হবে। এবং এই মতবাদের সাথে কিন্তু ইরান প্রমাণ করে দিয়েছে এখনো সে টিকে আছে। এত নেতা মারা যাচ্ছে, এত ওয়ার ওয়ার স্ট্র্যাটেজিস্ট মারা গেছে। কিন্তু সে থামছে না। কাজেই আমি মনে করি যুদ্ধটা এভাবেই চলবে একটা পর্যায়ে হয়তো আলোচনার মাধ্যমে এটা একটা সুরাহা আসবে। আসতে হবে এটা।